নমস্কার, গুড মর্নিং। খেলার আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কালকেই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হয়ে গেল। নিউজিল্যান্ড খুব প্রত্যাশিতভাবেই হয়তো কেন উইলিয়ামসনের বুদ্ধিদীপ্ত ক্যাপ্টেন্সি দিয়ে প্রথমবারের মতো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতল। যেমন জিতেছিলেন MS ধোনি 2007-এর প্রথম T20 ওয়ার্ল্ড কাপ এবং ক্লাইভ লয়েড ওয়ানডে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড কাপ। বিরাট কোহলির পক্ষে সেই এক আসনে বসা সম্ভব হলো না। আমরা সবাই নিউজিল্যান্ডের ক্রিকেটারদের পছন্দ করি, ভদ্র পরিশীলিত বলে মনে করি, স্পেশালি ওদের ক্যাপ্টেন কেন উইলিয়ামসনকে। খুবই প্রতিভাশালী প্লেয়ার। বিরাট কোহলির সঙ্গে একই আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে উনি খেলেছিলেন। পেশেন্ট প্লেয়ার, কিন্তু বিভিন্ন সিচুয়েশনে ফাস্টও খেলতে পারেন। আমাদের IPL-এ খেলেন ইন্ডিয়াতে, হায়দ্রাবাদের হয়ে। একটু ম্যাচ পর্যালোচনা করতে চাই, সঙ্গে ইন্ডিভিজুয়াল কিছু প্লেয়ারদের বিষয়ে কিছু কমেন্টস। ওভারঅল ক্রিকেটের এটা কীরকম, ফিউচারে কী করা যায়। তো প্রাথমিকভাবে দেখতে গেলে আমরা ইংল্যান্ডে এই মরশুমে ওয়ার্ল্ড কাপ বোধহয় একটা সঠিক ডিসিশন হয়নি, কারণ বৃষ্টির জন্য বেশিরভাগ দিনই খেলা নানানভাবে এফেক্টেড হয়েছে। এবং এই সময়টা মানে এই মিড জুনে যে বৃষ্টি হয় ওই এরিয়াতে, ফর দ্যাট ম্যাটার ইংল্যান্ডে সবসময় বৃষ্টি যে কোনো সময় আসতে পারে, দে আর ফেমাস ফর দিস, কিন্তু এটা বোধহয় প্ল্যান করা ঠিক হয়নি। সেকেন্ড, একটা ফাইনাল বোধহয় এনাফ নয়। এত একটা বড় ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ যেটা 2 বছর ধরে টানা চলছে, বিভিন্ন দেশে হোম অ্যাওয়ে ম্যাচের কম্বিনেশন হয়, সেটা শুধু একটা ম্যাচের পরিপ্রেক্ষিতে ডিসাইড করাটা বোধহয় ঠিক নয়। বেস্ট অফ 3 হওয়া উচিত ছিল, কিন্তু এই ডিমান্ডটা হয়তো আরও আগে আসা উচিত ছিল। একদম ম্যাচের শুরুতে যখন দেখা যাচ্ছে বৃষ্টি হবে প্রচণ্ড, সেই সময় হয়তো নয়। এনিহাউ, গোয়িং ফরওয়ার্ড ICC এটা বোধহয় প্ল্যান করতে পারে। ওয়েদারটা দেখা উচিত, নাম্বার অফ গেমসটা দেখা উচিত। এই ক্ষেত্রে যেটা হয়েছিল, নিউজিল্যান্ড ম্যাচের আগেই ইংল্যান্ডে গিয়েছিল, 2টো টেস্ট ম্যাচ খেলে এবং ওরা পরিস্থিতির সঙ্গে অনেকটা মানিয়ে নিতে পারে। কোভিডের পরে ওদের IPL-এর খেলার পরে যে গ্যাপটা পেয়েছিল সেই সময়টা ওরা বসে থাকেনি। ওয়ারাজ ইন ইন্ডিয়া আমাদের প্লেয়াররা কোনো ম্যাচ প্র্যাকটিস পাননি, নিজেদের মধ্যে কিছু টিম করে 1-2 ম্যাচ খেলেছেন, ওরা একটাই খেলেছেন একটা ফ্রেন্ডলি, নিজেদের মধ্যে টিম ভাগ করে। আই ডোন্ট থিঙ্ক কি এটা একটা যথেষ্ট পরিকল্পনা, যথেষ্ট প্রিপারেশন এইরকম একটা ভাইটাল ম্যাচ খেলার জন্য। সো দ্যাট ইজ অ্যানাদার পয়েন্ট। 2 দলের টিমেরই দেখা উচিত, যদিও এই ক্ষেত্রে এটা প্যান্ডেমিকের এফেক্ট ছিল। নিউজিল্যান্ড টিমটা গত 2 বছর ধরে খেলছে বটে, কিন্তু ওদের সবচেয়ে কম ম্যাচ খেলা হয়েছে, যেটা টেস্ট চ্যাম্পিয়নশিপের ক্রাইটেরিয়া ছিল হোম অ্যান্ড অ্যাওয়ে। তো ওরা মোটে 11টা ম্যাচ খেলেছে এবং ইন্ডিয়া খেলেছে 17টা ম্যাচ। ওয়ারাজ ওদের যে টোটাল নাম্বার ইন্ডিয়ার খুব কাছাকাছি, এবং এবার তো পার্সেন্টেজ পয়েন্ট দিয়ে হয়েছে, কারণ হচ্ছে কি কোভিড অফ প্যান্ডেমিক। তো সেই হিসেবে দেখা যেতে পারে যে ওরা কিছু অ্যাডভার্স সিচুয়েশন, যেমন ইন্ডিয়া অস্ট্রেলিয়াতে গিয়ে দারুণ ভালো খেলেছে, ICCর মতে ওয়ান অফ দ্য বেস্ট অ্যাওয়ে সিরিজ এভার। তো এই ধরনের যে চ্যালেঞ্জেস বিভিন্ন দেশে গিয়ে সেটা ওরা ফেস করেনি। সেটা আপনি বলতে পারেন যে ওরা কম ম্যাচ খেলে ওদের কৃতিত্ব বেশি, যে ভালো নাম্বার পেয়েছে, কিন্তু টোটাল নাম্বার ততটা হয়নি। ওয়ারাজ দ্য পার্সেন্টেজ যেহেতু এটা ক্যালকুলেট করা হয়, ইট কামস ডাউন টু বেটার। বাট যদি অ্যাওয়ে ম্যাচকে বেশি নাম্বার দেওয়া হতো, সেক্ষেত্রে হয়তো এই জায়গায় ওরা আসতে পারতো না। এটা একটা, আমার কাছে এটা মনে হয়েছে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, কারণ অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডও টেস্ট ম্যাচে যথেষ্ট ভালো টিম ছিল। তো সেক্ষেত্রে তারা বোধহয় একটু নানানভাবে সঠিক মূল্যায়নটা তাদের হয়নি। সেকেন্ড হচ্ছে
ইন্ডিয়ার যে ম্যাচ দেখা যেতে পারে, ইন্ডিয়া অনেক জায়গাতে হারতে হারতে জিতে এসেছে। যেমন 36 অল আউট হয়ে যায় ওরা অস্ট্রেলিয়াতে প্রথম ম্যাচে বিরাট কোহলি থাকা সত্ত্বেও। সেইটা ইন্ডিয়ার ক্রিকেট ইতিহাসেই শুধু নয়, ওয়ার্ল্ডেই বোধহয় নাম্বার 4 না নাম্বার 5 লোয়েস্ট স্কোর, আর ইন্ডিয়ার তো সবচেয়ে কম স্কোর। এর আগে ইংল্যান্ডের 42 নিয়ে আমরা খুব হাসাহাসি করতাম। এবার কিন্তু তারপরে ইন্ডিয়া কাম ব্যাক করে, তাতে নতুন প্রচুর প্লেয়ার উঠে আসে। তো ইন্ডিয়া এমন একটা সিচুয়েশন যে অলমোস্ট দুটো টিম তৈরি হয়ে গেছে, সেকেন্ড টিমটা যাচ্ছে শ্রীলঙ্কাতে। অবভিয়াসলি সেখানে ফার্স্ট চয়েস প্লেয়াররা নেই, সেটাকে বি টিম বলাই উচিত। যদিও বলা হচ্ছে যে ইন্ডিয়া এমন পাওয়ার হাউস এখন ক্রিকেটে যে এই পপুলেশনে ওরা দুটো আলাদা টিম করতে পারে, অ্যান্ড উইচ ইজ প্রবাবলি কারেক্ট। বাট বেস্ট প্লেয়াররা সবসময় ফার্স্ট টিমে থাকবে, যেটা এখানে ছিল, অ্যান্ড দে গট রাউন্ডলি ডিফিটেড। কোনো দিন এই টেস্ট ম্যাচে এমন খুব একটা যায়নি যেদিন ইন্ডিয়া ওয়াজ ইন এ বেটার পজিশন, এক্সেপ্ট দ্য সেকেন্ড ডে, যখন প্রথমে ওরা 3 উইকেট নিয়েছিল 143 রানে। সেইখান থেকে নিউজিল্যান্ড ভাবা হয়েছিল যে ড্রপ করে যাবে, whereas ওদের যে টেইল এন্ডাররা রিয়ার গার্ড অ্যাকশন করে 200 আমার মনে হয় 49 করে ফেলে। সো দ্যাট 32 রানস এক্সট্রা দ্য ফার্স্ট ইনিংস, দ্যাট লিড had a huge impact of this rain affected game, কারণ 5 দিনের ম্যাচের খেলার বোধহয় 3-3.5 দিন খেলা হয়েছে, ইনক্লুডিং দ্য রেস্ট ডে, যেটা ওয়ার্ল্ড কাপের ফাইনাল হিসেবে রাখা হয়েছিল। 6 দিনের মধ্যে 3.5 দিন। কিন্তু এটাও আবার দেখতে হবে, সেই 3.5 দিনে নিউজিল্যান্ড ইন্ডিয়াকে অল আউট করে দিয়েছে। এখানে টস একটা ফ্যাক্টর, আর টসটা বিরাট কোহলির টস ভাগ্য একদমই ভালো নয়, আমরা সবাই জানি, বারবার উনি হারেন। কিন্তু যেহেতু এটা ফ্লিপ অফ দ্য কয়েন, ভাগ্যের ওপর নির্ভরশীল, কিছু বলাও মুশকিল। তবে এই যে বৃষ্টি এবং কুয়াশাচ্ছন্নই বলুন বা মেঘাবৃত পরিবেশই বলুন, তাতে সকালের দিকে বিশেষ করে হয়তো সারাদিনই এই যে একটা হিউমিড অ্যাটমসফিয়ার, তাতে বল ভীষণ সুইং হয়। এবং নিউজিল্যান্ডের যে বোলাররা, 4 জন ফাস্ট বোলার, 4 জনই স্পেশালি সুইংয়ের জন্য খুব বিখ্যাত, নট ফর দ্য স্পিড সো মাচ। whereas ইন্ডিয়ার যে বোলাররা পারফেক্ট সুইং বোলার বলতে যাকে বলা হয়, ভুবনেশ্বর কুমার, ওনাকে আই থিঙ্ক 2019-এর পর থেকে ভুবনেশ্বর কিন্তু আমাদের টেস্ট টিমে নেই, ফার্স্ট চয়েস টিমে নেই, এবং আমার মনে হয় ওকে শ্রীলঙ্কাতে এবার পাঠানো হচ্ছে। whereas যারা প্লেয়ার খেলছে, বুমরা, শামি, এরা দুজনে প্রাইমারিলি সিম বোলার, সিমে বলটাকে প্লেস করেন, সুইংয়ে একটু কাট করে দিতে হয় যাতে বলের বাকি অংশটাতে চকচকে ভাবটা হাওয়ার মাধ্যমে কেটে ঘুরে যেতে পারে। সেইটা এরা এক্সপার্ট নন খুব একটা। বুমরা তো ডেথ ওভার্স, ইয়র্কার, এইসব বলে এক্সপার্ট। শামি তো ডেফিনেটলি সিম বোলার, বাউন্সের ওপরে অনেকটা খেলেন। ঈশান্তের কিছুটা হাইটও বেশি, বলটা একটু হাওয়ায় বেশি যেতে পারে, সেদিক দিয়ে কিছুটা সুইং হয়। তো এখানে একটা প্রাইমারি ব্যাপার এসে যায় যে দল সিলেকশন। তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে 2 দিন যেহেতু আগে ইন্ডিয়ান টিম ডিক্লেয়ার করে দেওয়া হয়েছিল, সেটা প্লেয়ারদের সাইকোলজির দিক দিয়ে বোধহয় ঠিক, যে যে প্লেয়াররা খেলবেন তারা আগে জেনে গেলেন, মেন্টালি প্রিপেয়ার্ড হতে পারবেন, দ্যাট ইজ গুড। বাট কিছু কিছু ক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী আমাদের ডিসিশন নিতে হয়। টিম ডিক্লারেশনের পরেও বৃষ্টি হয়েছে, প্রথম দিন খেলা ভণ্ডুল হয়ে গেছে, টস পর্যন্ত হতে পারেনি, এত অঝোর বৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে আমার মনে হয় টিম সিলেকশনে 2 জন স্পিনার না নিয়ে নাম্বার 1 স্পিনার যে অশ্বিনকে নেওয়া উচিত ছিল। এবং জাদেজা এই ম্যাচে বোধহয় টিমে আসলেন না। জাদেজার গুণ তো ডেফিনেটলি আছে, জাদেজা ইজ এ গ্রেট ফিল্ডার, প্রবাবলি বেস্ট ফিল্ডার, আর ওর স্পিনও যথেষ্ট উন্নতি করেছে, টাইট রাখতে পারে, উইকেট নিতে পারে, এবং ব্যাটিং নিয়ে তো কোনো নেই। আজকাল লাস্ট 2 বছর ধরে ব্যাটিং গড়, স্ট্রাইক রেট, ইম্প্যাক্ট সব দিক দিয়ে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট নাম্বার 7 প্লেয়ার, নো ডাউট। এখন এই বৃষ্টি ভরা ময়দানে জাদেজা কতটা এফেক্টিভ হয়েছেন আলটিমেটলি বা হতে পারতেন, বোঝাই যাচ্ছে ততটা নয়। এবং হাইন্ডসাইটে সবাই বলছেন যে ইন্ডিয়ারও
চারটে বোলার, বিশেষ করে মোহাম্মদ সিরাজকে রাখা উচিত ছিল। আর যদি ব্যাটিংয়ের কথা ভাবতেন তাহলে শার্দুল ঠাকুর ওয়াজ দ্য অপশন। আর সুইং যদি করা হতো তাহলে তো অনেক আগেই টিমে ভুবনেশ্বর কুমারকে রাখা উচিত ছিল, যেটা তো রাখা হয়নি, কাজেই তো সে কথা ভেবে লাভ নেই। কিন্তু সিরাজ ওয়াজ এ পসিবিলিটি। আর পুরো টেস্ট ম্যাচে বুমরা উইকেট পেলেন না, এটা খুব সারপ্রাইজিং এবং মেনে নিতে কষ্ট হয়, কারণ কিছুদিন আগেই বলা হতো বুমরা ইজ দ্য বেস্ট বোলার ইন দ্য ওয়ার্ল্ড। বুমরা ডেফিনেটলি খুব ইম্প্যাক্টফুল বোলার এবং আনইউজুয়াল অ্যাকশনে অনেক উইকেট পান, কিন্তু অপারেশনের পর থেকে, আই থিঙ্ক 1.5 বছর আগে ওনার অপারেশন হয়, তারপর থেকে হি ইজ নট অ্যাজ এফেক্টিভ, এটা মানতেই হবে। এবং সবাই বলছেন যে ওর আনইউজুয়াল অ্যাকশনটা শোল্ডার এবং আর্মে একটা বিরাট এফেক্ট ফেলে, সেই জন্য খুব লম্বা ওর ক্যারিয়ার নাও চলতে পারে। তো টেস্ট ক্যারিয়ার, টেস্টে তো বল করার কোনো লিমিট নেই, whereas ওয়ান ডেতে এবং T20-তে হি ক্যান কন্টিনিউ হিজ ক্যারিয়ার। তো এখানে যেটা দেখা গেল, হি ডিড নট গেট দ্যাট বেনিফিট। আর ঈশান্ত শর্মা খারাপ বল করেনি, ভালো বলই করেছেন। বুমরাকে যেটা টেস্টের শেষের দিকে মনে হয়েছিল ল্যাক অফ ম্যাচ প্র্যাকটিস, একটু শেষের দিকে বেটার হচ্ছিলেন, যদিও উইকেট পাননি। আর মোহাম্মদ শামির এখানে গোড়া থেকেই বহু বছর ধরে, আই থিঙ্ক 2015-এ যখন এসেছিলেন বা ওই সময় থেকেই পার উইকেট 47 রানস দেন, দ্যাট ইজ ভেরি হাই। যদিও সেবারও হি ওয়াজ ভেরি আনলাকি, প্রচুর ক্যাচ মিস হয়েছে বা আশপাশ দিয়ে চলে গেছে, এবারও তাই। কিন্তু হি অলওয়েজ লিগস দেন, হি গিভস ইউ উইকেটস, বাট হি লিগস লট অফ রানস। সেটা কম্পেনসেটেড হতে পারে যদি ব্যাটসম্যানরা ভালো খেলতো। এইখানে বিরাট কোহলির একটা মতামত হচ্ছে যে ব্যাটসম্যানরা ভালো খেলতে পারেনি, বোলার সিলেকশনে কোনো ভুল নেই, দিস ওয়াজ দ্য বেস্ট টিম, সেটা ডেফিনেটলি। বাট অনেক সময় বলা হয় হর্সেস ফর কোর্সেস, সেক্ষেত্রে এক্ষেত্রে চুজ করা উচিত ছিল আরেকজন ফাস্ট বোলার আমার মতে। আর সমস্ত বিশেষজ্ঞরাও ঘুরিয়ে ফিরিয়ে মোটামুটি সেটাতেই এগ্রি করছেন। তো বোলারদের প্রবলেমগুলো তো বললাম, ব্যাটসম্যানদের দিক দিয়ে দেখতে গেলে আই ওয়াজ নেভার হ্যাপি। এই পুরো টুর্নামেন্টটা যদি দেখেন, প্রায় 2.5 বছর ধরে চলল, তো দেখা গেল যে প্রতিটা ক্ষেত্রেই, বেশিরভাগ ক্ষেত্রেই ইন্ডিয়ার ব্যাটসম্যানরা, ফার্স্ট 5 ব্যাটসম্যান খুব একটা ভালো খেলতে পারেননি। সেই জন্য এমন বোলার সিলেক্ট করতে হচ্ছে যারা ব্যাট করতে পারে, সেই জন্য বোলারদের দিয়ে বোলিং অ্যান্ড ব্যাটিং দুটোই করিয়ে নিতে হচ্ছে, কারণ অরিজিনাল ব্যাটসম্যানরা ভালো খেলতে পারেন না। তার একটা মেইন রিজন হচ্ছে বিরাট কোহলি। বিরাট কোহলি ইজ এ জায়েন্ট অফ এ ব্যাটসম্যান, নো ডাউট অ্যাবাউট দ্যাট, কিন্তু লাস্ট 2 বছর ধরে হি ইজ এ গুড ব্যাটসম্যান, হি ইজ নাথিং স্পেশাল নাওয়াডেজ। 2019 বাংলাদেশ পিঙ্ক ইডেন গার্ডেন্সে কলকাতার ম্যাচে যে পিঙ্ক বল টেস্ট ম্যাচ হয়েছিল, সেটাতে সেঞ্চুরি করেছিলেন। তারপর থেকে 2 বছর হয়ে গেছে, কোনো সেঞ্চুরি নেই। আমি বলছিলাম যে সেঞ্চুরি করতেই হবে, বাট দ্যাট অলসো সেজ সামথিং অ্যাবাউট পার্সন হু ইজ দ্য নাম্বার 1 ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড, সাপোজ টু বি, আর ইন্ডিয়া টিমের মেইন স্টে। আজিঙ্ক্য রাহানে সেকেন্ড পার্সন অফ অ্যান্ড অন, সবচেয়ে বেশি রান করেছেন এই টেস্ট চ্যাম্পিয়নশিপে, বাট এগেইন হি নেভার লুকড ভেরি কমফোর্টেবল। আর ওয়্যাক্সিং ওয়ারিং, একবার খুব ভালো খেলছেন আর একবার ভালো, অতটা নয়। এইরকমভাবে আমাদের টুর্নামেন্ট চলেছে। টপ অর্ডারে ফার্স্ট ওপেনার চেঞ্জ হয়েছে। মায়াঙ্ক প্রথমে খেলছিলেন ভালো, পরে ফর্ম লুজ করেন। শুভমান গিলের বিরাট ইম্প্যাক্ট ভাবা হচ্ছে, কিন্তু বোধহয় একটু বেশি তাড়াতাড়ি ওকে লাইমলাইটে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আরও প্র্যাকটিস দরকার। প্রথম ম্যাচ 91-এর পর থেকে আর সেরকম কিছু করতে পারেনি, একটা মাত্র 50 করেছেন, ওদিকে খেলে ফেলেছেন প্রায় 9টা-10টা টেস্ট ম্যাচ। রিথিঙ্কিং ইজ রিকোয়ার্ড। তার মধ্যে একটা জিনিস আরও একটু বলার, মানে ব্যাটসম্যানের দিক দিয়ে কোহলি অ্যান্ড রাহানের কথা বললাম, দে আর দ্য মেইন স্টে অফ দ্য ব্যাটিং অ্যান্ড দে হ্যাভ নট রিয়েলি পারফর্মড আপ টু দ্য মার্ক। এই 17টা গেমে লাস্ট 2 বছর ধরে যে টুর্নামেন্টটা চলছে, তাতে আজিঙ্ক্য রাহানের রান সমস্ত দেশের মধ্যে সবচেয়ে বেশি। বাট স্টপ অ্যান্ড স্টার্ট টাইপের ওনার খেলার পদ্ধতিটা হয়েছে, খুব কনফিডেন্টলি ওনার ওপর ভরসা করা যায় এরকম উনি দেখাতে পারেননি, বা অ্যাটলিস্ট আমাদের মনে হয়নি সেরকম।
কোহলি ইজ প্রবাবলি স্লাইটলি ইন দ্য ডাউনফল। হিজ পিক পিরিয়ড মনে হয় কোহলির এখন পার হয়ে গেছে। অ্যাডিশনাল অন্যান্য রেসপন্সিবিলিটিও এসেছে জীবনে। Somehow, whatever it is, he is not the great player he used to be before that. Especially chasing it, he was considered the best chaser ever. সেই জায়গায় উনি আর এখন নেই। আর এবার অন্য ব্যাটসম্যানের মধ্যে পূজারা ওয়াল বলা হচ্ছিল, বাট পূজারার পারফরমেন্স এমন কিছু ভালো নয়। পূজারার যেটা আমি বুঝলাম, মানে আমার যে অ্যাসেসমেন্ট, যখন দল চাইছে যে আউট হব না, সময় নষ্ট করতে হবে, হি ইজ টু বি ভেরি গুড ইন দ্যাট। এখন প্রবলেম হচ্ছে যে সারা বছর পূজারা খেলতে পান না, কয়েকটা টেস্ট ছাড়া, দুটো তিনটে পাঁচটা টেস্ট ছাড়া। কারণ আইপিএলে উনি কোনো টিমে নেই বা টিমে চান্স পান না। যদিও এবার উনি চেন্নাই সুপার কিংসে চান্স পেয়েছিলেন, মানে টিমে ছিলেন কিন্তু খেলতে চান্স পাননি, মেইনলি স্লো খেলার জন্য। গিয়ার চেঞ্জ উনি করতে পারছেন না। এখন যেটা আরও হয়েছে যে ওনার কোয়ালিটি অফ প্লে হ্যাজ গন ডাউন। সেই জন্যে এখন ওনার লাস্ট বোধহয় বহুদিন হয়ে গেছে সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি ঠিকমতো কনসিস্টেন্টলি করতে পারেন না। তো এখন ওনার টিমে থাকাটা উচিত কিনা সেই নিয়ে একটা সন্দেহ এসে গেছে। প্রবাবলি উই নিড টু আইদার allow him to play in different formats and keep up or modify his game, or অন্য কাউকে ওনার জায়গায় ভাবতে হবে। 1-2 ওপেনারে রোহিত শর্মা যখন টেস্টে প্রথম চান্স পেলেন দুর্দান্ত পারফর্ম করেছিলেন, কিন্তু ওনার টাইপ অফ খেলাটা এমনই যে কোনো সময় আউট হয়ে যাওয়ার একটা চান্স থাকে। যতক্ষণ উনি খেলছেন মনে হয় না কখনো উনি আউট হবেন, কিন্তু হয়ে যান দুম করে এগেনস্ট দ্য রান অফ দ্য প্লে। উনি ওই ধরনের খেলেন এবং সেই জন্যই উনি গোড়ার দিকে টেস্টে চান্স অনেকবার পেয়েও ওনাকে বাদ দেওয়া হয়েছিল, এবং দ্যাট হ্যাজ কাম ব্যাক টু হিম ওয়ান্স মোর। অ্যারাউন্ড 30 হিজ অ্যাভারেজ উইল বি। তার বেশি করা, কনসিস্টেন্টলি করা মুশকিল। অপোজিট সাইডে যদি ভালো প্লেয়ার থাকে হু ইজ এ কনসিস্টেন্ট রান মেকার, তাহলে এইটা কভার হয়ে যায়, সেটা হচ্ছে না। মায়াঙ্ক আগরওয়াল স্টার্টেড উইথ আ ব্যাং, বাট এগেইন সেম থিং, হি কুড নট মেনটেন ইট। শুভমান গিল সেম। শুভমানের স্টাইলটা ভালো, বাট আইপিএলে হি ডিড নট ডু ওয়েল। হি লুকস ভেরি কনফিডেন্ট, হি হ্যাজ লট অফ শটস ইন হিজ আর্সেনাল, বাট টাইটেনিং অফ দ্য ব্যাটিং স্টাইল ইজ রিকোয়ার্ড। শুধু ফ্ল্যাম্বয়েন্সি আর ফ্ল্যারিশ দিয়ে হবে না, ওনার টপ লেভেলে খেলবার জন্য রেগুলারলি ওনার আরও টাইটনিং দরকার ওনার টেকনিকে। স্মল ফ্লজ আর দ্যাট। সঞ্জয় মঞ্জরেকর বা গাভাস্কর অনেকেই সে কথা মেনশন করেছেন। এরপরে 5 জন হয়ে গেল। 6 নম্বরে ঋষভ পান্ত অলওয়েজ ফ্ল্যাম্বয়েন্ট থাকবেই, অ্যান্ড হি হ্যাজ বিন গুড অ্যাট ইট। যতদিন আই হ্যান্ড কোঅর্ডিনেশন থাকবে অ্যান্ড উইথ হিজ মাইন্ড হি ক্যান প্লে ওয়েল। কখনো সেটা কাজ করবে না, সাম ডেজ ইট উইল ওয়ার্ক। তো হি হ্যাজ বিন মোর কনসিস্টেন্ট, দ্যাট আই এগ্রি, অন্যান্য সময়ের তুলনায়, কিন্তু মাঝে মাঝে এটা হবে না। তো সবসময় হি উইল রেস্কিউ আস ভাবাটা ঠিক না। আর এই ম্যাচে এমন হয়েছিল, শেষ দিকে উনি বেশ চালিয়ে খেলছিলেন, তাতে অনেক রিস্ক নিয়েছেন, আই এগ্রি উইথ হিম। যদি উনি ওটা না করতেন, একটা ক্যাচও দিয়েছিলেন, ড্রপ হয়, তাহলে ইন্ডিয়া আরও অনেক আগে হেরে যেত। কারণ নান অফ দ্য আদার ব্যাটসম্যান শোড এনি অ্যাপ্লিকেশন অ্যাট অল। ওদের মতো উনি যদি চুপ করে ব্যাট নিয়ে দাঁড়িয়ে থাকতেন, রানও হতো না, আরও আগে আউট হতেন। পজিটিভ অ্যাটিটিউডটা ওনার মধ্যে যতটা আছে বাকিদের নেই। বাকিরা ভাবছে যে আউট হব না, কিন্তু মারবো না, কিন্তু সেভাবে টেস্ট ম্যাচে হয় না, কারণ সেখানে সময় এত বেশি। ইউ ফাইন্ড আউট ইউর ফ্লজ, এ স্মল মিস্টেক, ইউ আর আউট। তারপরে জাদেজা অনেক ইমপ্রুভমেন্ট করেছেন, ফ্ল্যাট উইকেটে ডেফিনেটলি, কিছু ফাস্ট উইকেটেও, কিন্তু যেখানে সুইং আছে, যেখানে আনইভেন বাউন্স আছে, হি ইজ নট দ্যাট গুড। তো ওনার উপর অতটা ভরসা করা যায় না। এবং তাছাড়া ওনার একটা কিছুটা আই উড সে একটু সেলফিশনেস আছে অ্যাজ এ ব্যাটসম্যান। উনি নিজের উইকেটটা খুব বাঁচিয়ে রাখতে চান। ওনার প্রচুর রান আছে ঘরোয়া ক্রিকেটে, বাট কোয়ালিটি বোলারদের এগেনস্টে একটু প্রবলেম আছে, এখনও অনেকটাই প্রবলেম আছে। তো তারপরে অশ্বিন ইজ এ ওকে প্লেয়ার অ্যাজ এ ব্যাটসম্যান, নট দ্যাট গুড। অশ্বিনের একটা ব্যাপার, এই পুরো টুর্নামেন্টে লাইক রাহানে ওনার উইকেট সবচেয়ে বেশি, 71 উইকেটস ইন 17 ম্যাচেস, হায়েস্ট।
এরপরে প্যাট কামিংস 70 উইকেটস, বাট একটু কম ম্যাচ, ওরা বোধ হয় 15টা ম্যাচ খেলেছে মোস্ট লাইকলি, 13টা। তো যাকে, তো দ্যাট ইজ এ বিগ অ্যাচিভমেন্ট। জাদেজা বাই দ্য ওয়ে অলরাউন্ডারে নাম্বার 1-এ চলে এসছেন, জাসন হাল্ডার সেকেন্ড, অ্যান্ড আই থিঙ্ক অশ্বিন ইজ নাম্বার 2 ইন বোলিং মোস্ট লাইকলি, নতুন যে লিস্টটা বেড়েছে আইসিসি। আর বোলারদের নিয়ে তো প্রথমেই কথা বললাম, সিরাজ could have been here. Anyway, he was not here. In future, he is definitely going to be in our schedule. শামি পরের দিকে টায়ার্ড হয়ে আসছিলেন, which was prominent. এবার নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের দিক দিয়ে অনেকেই নতুন। ডেভিড কনওয়ে শুরুতেই সাড়া জাগিয়েছেন ডেবিউ টেস্ট ম্যাচে 200 রান করে, ভালো ফর্মে আছেন। হি ইজ এ গুড প্লেয়ার। আইপিএলের টিম পাননি, এবার বোধহয় ওনার ডিমান্ড বাড়বে। কেন উইলিয়ামসন আর রস টেলর অনেক বছরের মেইনস্টে। রস টেলর বিশেষ করে বহু বছর খেলছেন, গুড প্লেয়ার, সলিড প্লেয়ার। কেন উইলিয়ামসনকে নিয়ে বলার কিছু নেই। ল্যাথাম ওকে, 40-50 এর বেশি না। বাকি প্লেয়াররাও সেরকম কিছু না, কিন্তু খুব ইউটিলিটি প্লেয়ার অনেক আছেন। কলিন গ্র্যান্ডহোম পেস খুব ভয়ঙ্কর নয়, কিন্তু সুইং করাতে পারেন। সুইং করতে গেলে অ্যারাউন্ড 125 to 135 স্পিডের মধ্যে রাখা উচিত বোলার, তার বেশি গেলে সুইং করার চান্স পাবে না, বল হাওয়ায় ততক্ষণ ভাসবে না। সো এক্সপ্রেস পেসাররা পেসের ওপরেই খেলেন, সুইং নন, সুইং করেন। তো এরা প্রত্যেকেই নিউজিল্যান্ডের যে আবহাওয়া একটু হিউমিড, আইল্যান্ডস আপনারা জানেন ইংল্যান্ডের মতোই, চারপাশে সমুদ্র, মেঘ আসছে, জলীয় বাতাস আসছে, সো ইউ আর অলওয়েজ হ্যাভিং এ সুইং। সো দিস ওয়াজ দেয়ার অলমোস্ট এ হোম গ্রাউন্ড। তো এই জিনিসটা মাথায় রেখে আমাদের দল করতে হবে। ইন ফিউচারে নিউজিল্যান্ডের কাছে আমরা বরাবর হেরে যাই, বিকজ উই ডু নট রিয়েলি ফোকাস অন দ্য সুইং দ্যাট ম্যাচ। আর ইন্ডিয়ান ক্লাইমেটটাও এরকম, সুইং রেগুলারলি সুইং বোলারকে গ্রো করানো ইট ইজ নট সো ইজি, কারণ আমাদের ক্লাইমেটটা ওরকম নয়। এবার বোলারদের মধ্যে ওদের যে 4 জন বোলার, ওরা পুরো পিওর পেস অ্যাটাকে গেছে। তখন অনেক সমালোচনা হয়েছিল শেন ওয়ার্নেকে নিয়ে, অনেক শেন ওয়ার্নেক টুইট করেছিলেন যে, যাই হোক অন্যান্য অনেক ব্যাপার ঘটেছিল, কিন্তু আলটিমেটলি দে প্রুভড রাইট। ওদের টিম সাউদি অ্যান্ড ট্রেন্ট বোল্ট অনেক বছর ধরে, মানে এদের অলমোস্ট এভরিবডি এক্সেপ্ট যে নিউ বোলার, everybody had more than 200 wickets, which is exceptional. খুব রেয়ারলি বলা যেতে পারে যে এমন কোনো টিম আছে যার প্রতিটা বোলারই 200-র উপরে উইকেট পেয়েছে। আর তার মধ্যে টিম সাউদি প্রবাবলি টেস্ট বোলিংয়ে ওয়ান অফ দ্য টপ নাম্বার 1 ছিলেন, মাঝে মাঝে হয়তো এবার আরও হবেন। হি গট 4 উইকেটস ইন দ্য ফার্স্ট ইনিংস, যখন ইন্ডিয়া ওই প্রচণ্ড রেইনি ওয়েদারের মধ্যে স্টপ অ্যান্ড স্টার্ট, অত ইন্টারাপশনের মধ্যে খেলতে নামে। He used weather to his benefit, and he worked through the batsmen of India, যেটা উনি একটা টেস্ট ম্যাচ আগে ইংল্যান্ডের ফার্স্ট টেস্টে 5 উইকেট নিয়েছিলেন। So he knew, understood and utilized the climate and weather and the pitch. তো এইটা আছে। বোল্ট তো ডেফিনেটলি একজন ডিসেন্ট, খুবই ভালো বোলার, মাঝে মাঝে মনে হয় হি ইজ ইভেন বেটার। ওয়াগনার আনপ্রেডিক্টেবল বোলার, বাউন্স ভালো, বেশ অলওয়েজ ফোকাসড বোলার, ওয়ান ডাউনে ভীষণ এফেক্টিভ, বিভিন্ন ক্রাঞ্চ সিচুয়েশনে ওনাকে আনা হয়, এবং হি ইজ অলসো হ্যাভিং মোর দ্যান 200 উইকেটস। এরপরে যে নতুন যে ব্যাপারটা সেটা হচ্ছে কার্ল জেমিসন। ইনি হচ্ছেন যে নতুন, এবং 8 টেস্টের মধ্যে উনি আমার মনে হয় 42টা উইকেট বা আরও বেশি নিয়ে নিয়েছেন। এটা নিয়ে ইজ গোয়িং টু ডু এ ওয়ার্ল্ড রেকর্ড অলমোস্ট, আর অলমোস্ট 5টা 5-4 নিয়েছেন। এরকম ভয়ঙ্করভাবে আত্মপ্রকাশ করেছেন, অ্যান্ড হি ইজ সো টল, আই থিঙ্ক মোর দ্যান 7 feet টল অর সামথিং। তো এই হাইট থেকে অত ফাস্ট বল উইথ দ্যাট মাচ বাউন্স উইথ সুইং, অলমোস্ট ইম্পসিবল টু প্লে unless you regularly play them, যেটার জন্য কোহলিকে 2 ইনিংসে আউট করে হি হিমসেলফ ওয়াজ টেলিং কি কোহলি কেন অন্য কারো পক্ষেই এটা খেলা খুব মুশকিল ছিল, ইট ওয়াজ দ্যাট সর্ট অফ বল। বাট বারবার উনি কোহলিকে আউট করছেন, বলা হচ্ছে কোহলি ওনার বান্নি না হয়ে যায়। দুজনে একই টিমে খেলেন আরসিবিতে, আইপিএলে,
এবং কোহলিও ওকে খুব প্রশংসা করেছে এবং গাটসি ব্যাটসম্যান হিসেবে বলেছেন, যেটা ওরা ফার্স্ট ইনিংস অফ নিউজিল্যান্ডের শেষ দিকে যখন ভেবেছিল ইন্ডিয়া ওদের টেলকে তাড়াতাড়ি আউট করে দিতে পারবে, কিন্তু পারেনি, বিকজ অল দ্য লোয়ার এন্ড প্লেয়ার্স কন্ট্রিবিউটেড অ্যারাউন্ড 15 to 20 to 30 অ্যান্ড হি ওয়াজ আউট দ্য কালচার্স। তো এই হলো মোটামুটি রাউন্ড আপ। এরপরে একটা প্রশ্ন এসে যায় যে ওভারঅল ফিল্ডিংটা কিন্তু দু দলেরই ভালো হয়েছে, অল্প করে ক্যাচ পড়েছে। তাদের মধ্যে নিউজিল্যান্ডের উইকেট কিপার বেইটলিং আঙুল ভাঙা অবস্থাতেও বা সিভিয়ারলি চোট পাওয়ার পরেও ভালো উইকেট কিপিং করে গেছে। এবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে ইন্ডিয়া 2011 ওয়ার্ল্ড কাপ উইনের পর থেকে লাস্ট প্রায় 10 বছরে কোনো টুর্নামেন্ট জিততে পারেনি। ফাইনালে গেছে বা সেমিফাইনালে গেছে, কিন্তু ফাইনাল ফ্লারিশ যেটা শেষ আঘাতটা হানতে পারেনি। এবং তখন থেকে আমাদের ক্যাপ্টেন হচ্ছে বিরাট কোহলি। শুড উই রিমুভ হিম অ্যাজ এ ক্যাপ্টেন? ব্যাটসম্যান হিসেবে এখনও হি ক্যান গিভ সাম লট অফ গুড রানস, মে নট বি টু দ্যাট এক্সটেন্ট যেটা আগে ছিল, কিন্তু অনেকটাই করতে পারবেন। কিন্তু ক্যাপ্টেন হিসেবে ওনার একসময় সৌরভ গাঙ্গুলি বলেছিলেন যে একজন ক্যাপ্টেনের দেওয়ার থাকে 5 থেকে 6 বছর, তারপরে তার কাছে আর নতুন আইডিয়াজ আর নতুন কিছু করার খুব একটা স্কোপ থাকে না। তো সেই দিক দিয়ে দেখতে গেলে হি হ্যাজ পাসড দ্যাট এরিয়া। এখন রোহিত শর্মা যদিও বয়সে হচ্ছে বড়, কিন্তু মেবি মোর ইনোভেটিভ অ্যান্ড ট্রাই সামথিং নিউ, নতুন কিছু করবার সম্ভব। এখানে একটা ব্যাপার আছে, কোহলির যে ক্যারেক্টার, যেরকম একটা ফোর্সফুল অ্যাগ্রেসিভ ক্যারেক্টার, তাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিলে হাউ হি উইল টেক ইট ইন্টারনালি ইটস ডিফিকাল্ট টু সে। বলা মুশকিল যে ও পারফর্ম করতে পারবে কিনা, কারণ ওর পারফরমেন্সের সঙ্গে মনের একটা বিরাট যোগাযোগ আছে। বাট দেশের কথাটা আগে। রাহানে অ্যাজ এ ক্যাপ্টেন ওকে, নট গ্রেট, বাট কারণ ওর নিজের জায়গায় টিমে যখন একটু আনসার্টেন, আই ডোন্ট থিঙ্ক হি উইল বি দ্য রাইট চয়েস নাও। ফিউচার ক্যাপ্টেন হিসেবে ঋষভ পান্তকে গ্রুম করা হচ্ছে, ওকে দিল্লি ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে। শুভমান গিলের কথা ভাবা হয়েছে, বাট ইট ইজ টু আর্লি। গিলের পজিশন এখনও হয়নি টিমে সেরকম। এখন বাকি যারা আছে তাদের মধ্যে রবিচন্দ্রন অশ্বিন টিমে, টেস্ট ম্যাচে টিমে রেগুলার। হি ইজ এ ক্যাপ্টেন অলসো ইন IPL team and he is good. He is a thinking cricketer, one of the best performers, one of the legends of Indian cricket. He can be thought about, if not Rohit Sharma. এই হলো মোটামুটি টিমের রাউন্ড আপ। আপনাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, তাতে আমারও সুবিধে হবে, আমার ভালো লাগবে, আরও ঘন ঘন আপডেট আনবো, অন্যান্য খেলা নিয়ে আলোচনা করব। আর যদি সেই সবজি দেখে থাকেন খুব খুশি হব। শেয়ার করতে চাইলে আমি ওয়েলকাম করব। কমেন্টস করবেন, আমাকে জানাবেন আপনারা কি চাইছেন, আমার এই অ্যানালিসিস আপনার ভালো লাগলো কিনা, এই বিষয়ে আরও কিছু যদি আলোচনা থাকে জানাবেন।